এক কাজ করুন, আপনি একটু বসুন, আমি গিন্নিমাকে ডেকে দিচ্ছি। যা বলার আপনি ওনাকেই বলবেন। হারাধনদা, কে এসেছে? হারাধনদা, তুমি কার সঙ্গে কথা বল? কি কে বোন আপনি? কাকে খুঁজছেন? মহাদেবের সঙ্গে আমার বিশেষ দরকার আছে। ঠিক আছে, একটু বসুন, উনি ঠাকুর ঘর থেকে বেরোলেই ওনাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। হারাধনদা, একটু মিষ্টি আর জল নিয়ে এসো না। ঠিক আছে গিন্নিমা, আমি এখনই আনছি। আমি এখানে মিষ্টি খেতে আসিনি, আমি এসেছি মহাদেবের সঙ্গে জরুরি কথা বলতে। সংযুক্তা, সংযুক্তা, আমার পুজো শেষ হয়ে গেছে, সিকিউরিটি টিফিনের ব্যবস্থা করো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। কি চন্দ্রিকা, তুমি এখানে? আমি জানতে এলাম আজ দুদিন তুমি আমার কাছে যাওনি কেন? আর মোবাইলে সুইচ অফ করে রেখেছো কি জন্যে? মোবাইলটা হঠাৎ হ্যাং করে গেছে, মিস্ত্রির কাছে রয়েছে। আর এই দুদিন আমি ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। ব্যবসার কাজে বাইরে গেছো, আমাকে জানাবার প্রয়োজন মনে করোনি? আর ব্যবসার কাজ ছেড়ে এখানে না এসে তুমি আমার কাছে গেলে না কেন? নাকি তুমি বোঝাতে চাইছো যে তোমার সঙ্গে আমার সব প্রয়োজন মিটে গেছে? চন্দ্রিকা, ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। তার মানে তুমি, তোমার জন্য আমাদের সংসারে এত অশান্তি? ছি 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 ছি, তোমার লজ্জা করে না বাড়িতে স্ত্রী সন্তান থাকা একটা পর পুরুষকে এইভাবে ভোলাতে? তোর স্বামীকে আমি ভোলাতে আসিনি, তোর কাছে ওর মন ভরে না বলে ও নিজেই আমাকে ওর জীবনের সঙ্গে জড়িয়েছে। এই দেখ, ওর দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে জল জল করছে। ওর সন্তান আমার গর্ভে, সেই গর্ভের সন্তান একটু একটু করে বড় হচ্ছে। এরপরেও যদি আমাদের সম্পর্ককে অবৈধ বলে মনে করে থাকিস, তাহলে তাহলে কোর্টের রেজিস্ট্রি ম্যারেজের পেপারটা তোর মুখে ছুঁড়ে দিয়ে আমি প্রমাণ করে দেব যে আমি ওর স্ত্রী। ওর প্রতি তোর যতটা অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। তাহলে তুমি আমাকে তুমি ক্ষমা করো সংযুক্তা, হয়তো আমার কপালে তাই লেখা ছিল। কপালে দোষ দিয়ে নিজের চরিত্রটাকে এভাবে ঢাকা দিতে চেও না কামরুষ। সংযুক্তা, ভেবেছিলাম পুরুষ মানুষ চলার পথে ভুল হয়ে গেছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যাবে, কিন্তু কিন্তু এ তো দেখছি জেনে শুনে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেখো সংযুক্তা, যা হওয়ার তো তা হয়ে গেছে, তা নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ কি? এক কাজ করো, দুজনে ব্যাপারটা মেনে নিলেই তো উভয়ের মঙ্গল। আমি মেনে নিতে পারি যদি তোমার সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিতে পারো। সম্পত্তি? সম্পত্তি ওর এলো কোথা থেকে? যেটুকু বেচে ঘুচিয়ে পেয়েছিল সবই তো খাদানে লাগিয়ে দিয়েছে। কিন্তু ও যে বলেছিল, মিথ্যে কথা বলেছিল। আর যদিও সম্পত্তির কথা বলে থাকে, তাহলে সেটা ওর নয় আমার। ওয়ারিশান সূত্রে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, এখন সেটা আমি আমার মেয়ে লক্ষ্মীর নামে উইল করে দিয়েছি। তাহলে তো তোকে আর আমি মেনে নিতে পারবো না। শুধু শুধু তার সতীনের জ্বালা সহ্য করা যায় না। তার চেয়ে তুই বরং এক কাজ কর, মহাদেবকে ডিভোর্স দিয়ে আমাদের পথ থেকে সরে যা। তোকে বলছি ভালোই ভালো মহাদেবের জীবন থেকে সরে যা। আর তোমাকেও বলছি ভালোই ভালো ওকে ত্যাগ করো, নইলে নইলে তোমাকে আমি জেল খাটাবো, তোমাকে হাজত বাস করাবো। তখন তুমি বুঝবে বাড়িতে স্ত্রী সন্তান রেখে পরকীয়া করার ফল কতটা ভয়ঙ্কর। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। পথের কাঁটা সরিয়ে ফেলতে হবে, এক ঠেলে দুই পাখি মারতে হবে। লক্ষ্মীর কাছ থেকে সম্পত্তি হাতানো আর আমার সতীন মুক্ত জীবন। আমি তোকে ছাড়বো না শয়তান। সতীন এনে তুই শুধু আমার জীবনটাই শেষ করে দিসনি, আমার এই ছোট্ট মেয়ে লক্ষ্মীর জীবনটাও শেষ করে দিয়েছিস। তাই এই মুহূর্তে আমি থানায় যাবো, তোর এমন অবস্থা করবো তুই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবি রে। তুই কাকে ভিড় বলছিস? মহাদেবকে? তার মানে পরোক্ষভাবে তুই আমার শাশুড়ি দিচ্ছিস। সে সুযোগ আমি তোকে দেবো না রে, কিছু তাই না। চন্দ্রিকা, চন্দ্রিকা, এই কি করছো? ও যে মরে যাবে। চন্দ্রিকা, ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও। চন্দ্রিকা, দিদিমণি, এই নিন আপনার জল খাও। গিন্নিমার কি হয়েছে? আমার গিন্নিমাকে তোমরা মেরে ফেলেছো, তোমাদেরকে আমি ছাড়বো না, আমি থানায় যাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের শত্রুকে তুমি এইভাবে ছেড়ে দিচ্ছ? যাও যাও, গিয়ে আটকাও। আমার মেয়ে লক্ষ্মীকে ওই হারাধনের ছেলে রঘু স্কুল থেকে আনতে গেছে, হয়তো ওরা এখন এসে পড়বে। তার আগে ওই হারাধনকে আমাদের মেরে ফেলতে হবে। আর তারপর
তারপর ওই দুটো লাশকে কয়লা খাদানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে একেবারে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে কয়েকটি বিশেষ বিশেষ ঘোষণা। প্যান্ডেলে যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের চঙ্গুলি বাঁধা আছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে আমাদের যাত্রা শোনাতে ও আপনাদের যাত্রা শুনতে অসুবিধা হতে পারে। প্রয়োজনে মঞ্চের আলো জ্বলবে নিভবে, তার জন্য টর্চ বা লেজার লাইট ব্যবহার করবেন না। গ্রিন রুম থেকে মঞ্চ পর্যন্ত যাওয়ার রাস্তাটি দয়া করে পরিষ্কার রাখবেন। প্যান্ডেলের ইলেকট্রিশিয়ান ভাইদের কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন জেনারেটরের সঠিক ভোল্টেজ সরবরাহ করবেন ও যাত্রা চলাকালীন বাইরের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে গ্রিন রুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এই যাত্রাপালাটি কেউ নিজ মোবাইলে রেকর্ড করবেন না বা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করবেন না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের পাশে সবসময় আছেন সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ প্রোপাইটার সুদীপ ভাই ও চিত্রায়ন সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণ স্টার স্টুডিও প্রোপাইটার শ্যামল পণ্ডা। ঘোষণাটি শেষ হলো। রচনা কুমার বিশ্বনাথ, নির্দেশনা দেবাশিস মিশ্র, সুর প্রচলিত, নৃত্যে মিস তৃষা, আলো ধ্বনি ইলোরা ইলেকট্রিক্স, নিয়ন্ত্রণে সমীর বাবু ও শঙ্কর বাবু, মুখ্য যন্ত্রী মাস্টার অমল বাবু, গোপাল বাবু ও মিস্টার পরমেশ, দল ম্যানেজার নিতাই দাস ও গোবিন্দ বাবু। শ্রেষ্ঠাংশে জি বাংলা ফির কি সিরিয়াল খ্যাত স্বর্ণ কমলিনী, অষ্টাদশী নায়িকা মিস সঙ্গীতা, সুদর্শন গায়ক নায়ক কুমার অনুপ, বিশেষ চরিত্রে কুমার মেঘদূত ও দিলীপ কুমার, তৎসহ গোবিন্দ বাবু, দেবকুমার, কুমার বুদ্ধদেব ও প্রতিভাময়ী মিস অঞ্জনা ও দীপালি দেবী। শুরু হতে চলেছে 1432 বঙ্গাব্দের যাত্রাপালা। চলচ্চিত্র ও সিরিয়াল খ্যাত ও যাত্রার সুপার গায়ক নায়ক অমিত কুমার, গ্রাম বাংলার নয়নের মণি অলরাউন্ডার দুরন্ত খলনায়িকা মিস বৃষ্টি, অভিনীত সুপার ডুপার হিট সামাজিক যাত্রাপালা আমি লক্ষ্মী মেয়ে নই, আমি লক্ষ্মী মেয়ে নই, আমি লক্ষ্মী মেয়ে নই। পঁচিশ বছর পর শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো ধরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো ধরে। মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। চন্দ্রিকা, চন্দ্রিকা, আমাদের বড় মেয়ে লক্ষ্মী তার ডাক্তারি পড়া শেষ করে যে গবেষণা করেছিল তা সম্পূর্ণ হয়েছে, সে সাকসেসফুল হয়েছে। কাগজে তার ছবি বেরিয়েছে। এই দেখো না, দেখো 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 দেখো, তাকে দিয়ে এই কাগজে কতগুলি লেখালেখি হয়েছে। কি আছে? লক্ষ্মীকে ডাক্তারি পড়াতে আমাদের তো কম খরচ হয়নি। তাছাড়া সরকারি টাকায় রিসার্চ করলেও লন্ডনে এতগুলো দিন থাকা খাওয়ার খরচ তো আমাদেরই জোটাতে হয়েছে। তাহলে তার সফলতা নিয়ে এত মাতামাতি লাফালাফি করার কি আছে? এ তুমি কেমন কথা বলছো চন্দ্রিকা? সমস্ত বাবা মাকেই তো তার ছেলে মেয়েদের পড়াশোনার পিছনে খরচ করতে হয়, তাই বলে তাদের সাফল্যে আমরা খুশি হব না? কারণ লক্ষ্মী আমার লক্ষ্মী মেয়ে, সে আমাদের মুখ উজ্জ্বল করেছে, দেশের মুখ উজ্জ্বল করেছে। আজ তাকে নিয়ে সারা দেশের মানুষ গর্ববোধ করছে, আর তার সাফল্যে আমি খুশি হব না, এই কথা তুমিই বলতে পারবে। বলতে পারবো না। সারা জীবন তো বড় মেয়ে চিন্তা করেছো, ছোট মেয়ের কথা একবার ভেবেছো নাকি? তার ভবিষ্যৎ নিয়ে তুমি কোনো চিন্তা করেছো? এ বলিস আমি তার ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করি না। আমাদের ছোট মেয়ে তিথি তো সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করছে, তবে তার পড়াশোনা শেষ হলে সে নিজেই ডিসিশন নেবে ভবিষ্যতে সে কি করতে চায়। আমি অবশ্য তাদের না করবো না। না বাপি, আমার চিন্তা তোমাকে করতে হবে না। দিদি বলেছে এবার তোমার চাপ কমাতে আমার জন্য যা ভাবার দিদি ভাববে। এই তুই চুপ কর। দিদি ভাববে? শোন, ও হলো তোর সৎ দিদি। তোর ভাবনা যে কত ভাববে সেটা আমার জানা আছে। মা, চন্দ্রিকা, তুমি লক্ষ্মীর সদমা হলে ওরা দুজনেই কিন্তু আমার মেয়ে। কাজেই ওই এক ফোঁটা মেয়ের কানে বিষ ঢেলে দিয়ে ওদের দু বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছো কেন? মা আমাকে যাই বোঝাতে চাক না কেন, মা কি নিজে জানে সৎ কথাটার মানে কি? মা কি নিজে জানে সৎ কথাটার প্রকৃত অর্থ কি? হ্যাঁ মা, সৎ বলে তুমি আমাকে সম্পর্কের ব্যবধান বোঝাতে চাইলেও সৎ কথা ঠিক তার উল্টো, যা তুমি কোনো মর্যাদাই রাখোনি। তার মানে তুই কি আমাকে জ্ঞান দিতে চাইছিস? না মা, তোমার মতো সংসারে আর 5 জন সৎ মায়ের কাছে আসল সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি। মাগো, যারা তোমার মতো সতীনের মেয়ের প্রতি সৎ ভাবনা ও সৎ উদ্দেশ্যে তাকে নিজের মেয়েই মনে করতে পারে না। ওরে দিদি, চুপ কর মা, চুপ কর। আরে যাদের জীবনটাই তারা কোনোদিন সৎ হতে পারে না। বাবা বাহ, এ তো দেখছি সুরির সাক্ষী মাতাল। আসলে তুমি আমার তিথিটাকে বিগড়ে দিয়েছো। না মা না, আমি তোমার বিগড়ে যাওয়া মেয়ে নই। আর বাপি তো ঠিক কথাই বলেছে, তোমরা যদি সত্যি করে সৎ কথার মানে বুঝতে চাইতে তাহলে সংসার কত সুখের হতো, কত শান্তির হতো। যাকে মা লক্ষ্মীর পুজো করে এসব আলোচনা না করাই ভালো। মা লক্ষ্মী রুষ্ট হবেন, ওর থেকে আমাদের প্রসাদ দাও, আমরা খাই। হ্যাঁ দাও, প্রসাদ দাও, প্রসাদ। ও হেই চন্দ্রিকা, তোমাকে একটা কথা বলা হয়নি। লক্ষ্মীর জন্য প্রসাদ তুলে রেখো, কারণ আমাদের লক্ষ্মী তো বাড়ি ফিরছে। তোমার মেয়ে কবে বাড়ি ফিরবে তার জন্য কি আমাকে প্রসাদ জাগিয়ে রাখতে হবে নাকি? কবে কি বলছো চন্দ্রিকা? আমাদের মেয়ে লক্ষ্মী আজ বাড়ি ফিরছে। আজই বাড়ি ফিরছে? হ্যাঁ। কই, আমাকে জানাবার প্রয়োজন মনে করনি? সাদেকের আমি বলি যে সংসারে অনেক কিছুই আড়াল করে তফাৎ সৃষ্টি করতে চাইছো। না মা, বাড়ির অনেক কিছুই তুমি ইচ্ছে করে জানতে চাও না, আবার জেনেও না জানার ভান করে থাকো। কি বললি তুই? আমি জেনেও না জানার ভান করে থাকি? তা নয় তো কি, দিদি আজ
বাড়ি ফিরবে এ কথা আমরা সবাই জানি। রঘুদা বাজারে গেল খাসির মাংস আনতে, আর তুমি জানতে পারলে না? কাঁদতে পারলো না? তা গিন্নিমা আবার কাঁদতে যাবে কোন দুঃখে? গিন্নিমার মেয়ে তো আর মাস্টারি চাকরি খুঁয়ে ঘরে বসে থাকেনি যে গিন্নিমাকে কাঁদতে। এই যে এসে গেছেন কানখাটো রঘুনন্দন। হাত বললে দাঁত শোনেন, আর দাঁত বললে ভাত শোনেন। বাতের ব্যথা? তা কত বাবু, কার আবার বাতের বানাম হলো বলো দেখিনি? আমি কি ডাক্তার ডেকে আনবো? তোকে নিয়ে আর পারি না। আরে কারো বাতের ব্যথা হয়নি আর ডাক্তার ডাকতেও হবে না। এই তুই বাজারে গিয়েছিলিস, খাসির মাংস এনেছিস। মাসির বংশ? না না, মাসিটা সে আমার কেউ নেই। মা দাদুর একমাত্র মেয়ে, বড় আদরের। মা খাসির কলেজে খেতে ভালোবাসতো, তাই বিয়ের আগে দাদু আর বিয়ের পরে বাবা মার জন্য রোজ খাসির কলেজে আনতো। আমি তাই বর দিদিমণির জন্য বেছে বেছে এক পা খাসির কলেজে এনেছি। খুব ভালো করেছিস রঘু, খুব ভালো করেছিস। এতে লক্ষ্মী মা আমার ভীষণ খুশি হবে। এই তুই এক কাজ কর, ওই বাজারের ব্যাগটা রান্না করে দিয়ে পূজারি ঠাকুরকে বলিস মাংসটা বেশ ভালো করে রান্না করতে। বন্যার কথা বলবেন না কথা বাবু, বন্যার কথা বলবেন না। বন্যার কথা ভাবলে সারা শরীর হাড় হিম হয়ে যায়। মেদিনীপুরে বন্যা কবলিত ময়নায় আমার বাড়ি। এক ভরা ষাঁড়ের প্রকাণ্ড বন্যায় কত ঘর বাড়ি ভেসে গেল, কত মানুষ পশু পাখি জলের স্রোতে চলে গেল। সেই স্রোতে আমার মাটাও ভেসে গেল। আমি কেবল একটা তেঁতুল গাছের গুড়ি আঁকড়ে ধরে এক রাত একদিন বাঁচার লড়াই করতে লাগলাম। পরের দিন উদ্ধারকারী দল আমাকে উদ্ধার করে নিয়ে আসে এই বাড়িতে। তারপর এখানে আমার বাবাটাও মারা গেল। তিন কুলে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই করতে বাবু। রঘু চুপ করে, আমরা তো আছি। সত্যি রঘুদা, তোমার জীবনটা বড় ট্র্যাজেডিতে ভরা, কিন্তু সে কথা আজ মনে করে কি লাভ? যাও রান্নাঘরে মাংসটা দিয়ে ভালো করে রান্না করতে বলো। আপনি কি আমাকে কিছু বললেন? আগে হ্যাঁ। তা গলার ভলিউমটা তো কম কেন? একটু জোরে বলতে পারো না? সত্যি তো, তোমার কানের তারটা একেবারে কেটে গেছে। গলা ফাটিয়ে না বললে আবার কোন প্যাথোস কাহিনী শুরু করে দেবে। কি বলে? রান্নাঘরে গিয়ে পূজারি ঠাকুরকে বাজারের ব্যাগটা দিয়ে আমাদের উদ্ধার করো। তাই তো চেঁচিয়ে বলার কি আছে? আমি কি কালা নাকি যে শুনতে পাই না? এমন ভাবে চেঁচিয়ে আমার কানের পর্দাটাই ফাটিয়ে দেবে দেখছি। যত সব এই রে, 10:30 বেজে গেছি। 10টার ফ্লাইটে তো লক্ষ্মী নামার কথা। কোথায় কোথায় আধ ঘন্টা লেট করে ফেললাম। না 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 না, এখন আমি যাই। ওই ড্রাইভারকে নিয়ে এখনই আমাকে এয়ারপোর্টে যেতে হবে। না আঙ্কেল, এয়ারপোর্টে নয়, আপনাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কেন হাসপাতালে কেন? আপনাদের ড্রাইভার গাড়ি নিয়ে ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল। কি বলে? ড্রাইভার টাইমে এয়ারপোর্টে পৌঁছে গেছে মানে? হ্যাঁ বাপি, তোমার বাজার থেকে ফিরতে লেট হচ্ছে বলে আমি ড্রাইভারকে বলে দিদিকে রিসিভ করতে পাঠিয়ে দিয়েছি। বাবা ভালো করেছিস রে মা, কাজের কাজ করেছিস। কিন্তু কাজ যে মাঝপথে বিগড়ে গেছে তা কি আপনারা কেউ জানেন? কেন, কি হয়েছে রাজ? লক্ষ্মী আমায় ফোন করেছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। ডিউটি থেকে ফিরতে আমার একটু লেট হয়ে গেল বলে আমি পরে লক্ষ্মীকে একটা ফোন করি, কিন্তু ফোনটা লক্ষ্মী নয়, রিসিভ করেন একজন পুরুষ মানুষ। আর তিনি জানান। কি জানান তিনি তোমাকে? উনি জানান যে লক্ষ্মী তাদের হাসপাতালে ভর্তি রয়েছে। লক্ষ্মী হাসপাতালে ভর্তি রয়েছে মানে? তার চিকিৎসা চলছে। কি হয়েছে দিদি? করে আছো কেন রাজ? বলো কি হয়েছে? এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাজ, লক্ষ্মী ভালো আছে তো বাবা? তার কোনো ক্ষতি হয়নি তো? জানি না কেন, তবে আমি খবরটা পেয়ে খুব তাড়াতাড়ি হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবুরা তখন লক্ষ্মীকে ওটিতে নিয়ে গেছেন। তবে খবরটা পেয়ে রায়ের ওখানে অনেক আগে থেকেই পৌঁছে গিয়েছিল। ওর মুখ থেকে তো শুনলাম লক্ষ্মীর কন্ডিশন খুব খারাপ। দাদা খবর পেয়ে হাসপাতালে চলে গেছে, অথচ একবার আমাদের জানানোর প্রয়োজন
প্রয়োজন মনে করলো না? আঙ্কেল হার্টের পেশেন্ট, রায়ন তো আমাকেও ফোন করতে বারণ করেছিল, তাই তো আমি নিজে এসে আপনাদের খবরটা জানাতে বাধ্য ভয় হলাম। নেই, ভয় নেই রাজ, তোমাদের কোনো ভয় নেই। আমার কিচ্ছু হবে না। আমি সুস্থ না থাকলে আমার ওই লক্ষ্মী মেয়েটাকে সুস্থ করে কে বেরিয়ে আনবে? ওরা ও যে রিসার্চ করে মানব কল্যাণের জন্য কি সব আবিষ্কার করেছে। আঙ্কেল তোমরা, হ্যাঁ তোমরা সবাই দেখে নিও এই মানুষের ভালোবাসা ওকে একদিন ঠিক আমাদের কাছে বেরিয়ে এনে দেবে, বেরিয়ে এনে দেবে। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ভগবান কখনো বিরূপ হবেন না। লক্ষ্মী একদিন সুস্থ হয়ে বাড়িতে ফিরবেই। আমাদের ড্রাইভার কেমন আছে রাজদা? দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়ির ড্রাইভারই মারা গেছে। কি বলে রাজ? আঙ্কেল আমাকে এক্ষুনি আবার অ্যাকশন স্পটে যেতে হবে। আপনাদের এখনই যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সময় করে এসে আপনাদের সাথে করে নিয়ে যাব। আমি এখন আসছি আমি। ভগবান, এ তুমি আমাদের কি করে দিলে ভগবান? এ তুমি আমাদের কি করে দিলে? তুমি আমাদের কি করে দিলে ভগবান? কেঁদো না বাপি, কেঁদো না। আমরা সবাই মিলে ভগবানকে ডাকি, উনি নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। মুখে আমি যাই বলি না কেন, লক্ষ্মীকে পেটে না ধরলেও আমি যে মা, তাই মা হয়ে মেয়েকে ফিরে আনতে আমি ঠাকুরের কাছে মাথা ঠুকতে চললাম। চন্দ্রিকা, আমি সব শুনেছি কর্তাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি দেখবেন আমাদের বড় দিদিমণি একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। রঘু, আমি এখনই স্নান সেরে গলবস্ত্র হয়ে আমাদের দেশ মায়ের কাছে মানত করে বলবো, ওগো ঠাকুর, তুমি আমার বড় দিদিমণিকে ভালো করে দাও, সুস্থ করে দাও। এবার দেশ পুজোর সময় আমি কর্তাবাবুর কাছে ছুটি নিয়ে তোমায় আমি মিষ্টান্ন ভোগ দিয়ে আসবো ঠাকুর। মিষ্টান্ন ভোগ। কি বলছেন? তোমার দিদির ব্যাগে কোনো ডায়েরি পাওয়া যায়নি? না সমীরন্দা, দিদির পার্সোনাল লাগেজ ব্যাগ সব আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো কাগজপত্র বা ডায়েরি আমি খুঁজে পাইনি। ওহ মাই গড, কত কাঠখড় পুড়ে আমি অ্যাক্সিডেন্টটা করলাম শুধুমাত্র এই একটা জিনিসের জন্য, আর সেটাই কিনা আমার হাতে এলো না। কিন্তু কি এমন জিনিস ছিল দিদির ডায়েরিতে যার জন্য আপনি এত বড় ঘটনা ঘটালেন? ওই ডায়েরিতে একটা বিশেষ থিওরি লুকানো আছে যা চিকিৎসার স্বার্থে ভবিষ্যতে আলোড়ন সৃষ্টি করবে। সেটা তোমার দিদি আবিষ্কার করেছে। হ্যাঁ, এই খবর অবশ্য খবরের কাগজ, নিউজ চ্যানেল সব সংবাদ মাধ্যমে খবর করছে। আসলে চিকিৎসাটা কিসের বা কোন রোগের সেটা তো কেউ চর্চা করছে না। সেটা সরকারি মেডিকেল বোর্ড প্র্যাকটিক্যালের মাধ্যমেই ওরা ডিক্লিয়ার দেবে। তবে এটা শিওর ওটা মেডিকেল সায়েন্সের একটা অভূতপূর্ব আবিষ্কার। তাই বুঝে আপনি অ্যাক্সিডেন্ট করিয়ে দিদিকে মেরে ফেলে তার অজানা সৃষ্টিকে চুরি করে আপনি আপনার নিজের নামে চালিয়ে দিতে চাইছেন? হ্যাঁ, তাই 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 আমি চাইছি, যেমন তুমি চাইছো তোমার সৎ মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া তোমার দিদির যে সম্পত্তি হাতিয়ে তুমি রাতারাতি কোটিপতি হতে, ঠিক তেমনি আমিও তোমার দিদির আবিষ্কারকে নিজের প্রপার্টি বানিয়ে কোটিপতি হতে। কোটিপতি! আপনি কিচ্ছু ভাববেন না সমীরন্দা, আপনার ওই আকাঙ্ক্ষিত ডায়েরি যেভাবেই হোক একদিন আপনার হাতে আমি তুলে দেবো। কিন্তু কিভাবে, কোথায় মিলবে ওই ডায়েরি? মিলবে সমীরন্দা, মিলবে। আগে তো দিদিকে সুস্থ হতে দিন। তাই যদি পারো নগদ 20 লাখ টাকার সাথে সাথে আমার বনিবাকে তোমায় গিফট করব, মানে বিয়ে দেব। রিয়েলি? না সমীরন্দা, আপনার বনিবাকে বিয়ে করার মতো নির্বোধ আমি নই, বরং এনজয় করার জন্য আপনার গিফট আমি গ্রহণ করতে পারি। কারণ আমি জানি আপনি আপনার স্বার্থ সিদ্ধি করবার জন্য আপনার বোনকে হাতিয়ার করে আপনি কত মানুষকেই নাচাচ্ছেন। কি ভাবছো? না মানে ভাবছি ডায়েরিটা কোথায়, কার কাছে থাকতে পারে। যাকে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, দুদিন দেরি হলে মনে করুন ওই আলাদিনের আশ্চর্য প্রদীপটা আপনার হাতের মুঠোয় এসে গেছে। তুমি নিশ্চিন্ত হতে বলে কি নিশ্চিন্ত হওয়া যায় রায়ন মুখার্জি? তবে তুমি
তুমি যখন আমার হাতের মুঠোয়, তখন কিছুটা নিশ্চিন্ত হওয়া যায়। কারণ টাকার গন্ধের সাথে সাথে যে যৌবনের জাদুকরী গন্ধটা তোমার নাকে আমি শুকিয়ে দিয়েছি, তাতে আমি বাজিমাত করবই। আমার বোন ইভা ষোড়শী যৌবনা, রাত দিন নাচ গান আর বয়ফ্রেন্ড নিয়ে একেবারে যুগের সঙ্গে আপ টু ডেট হয়ে গেছে। ওই তো কি সব নাচ গান গাইতে গাইতে এদিকেই আসছে। जवानी जाने मन हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार खो गया जवानी जाने मन हसीने दिल रुबा मिले जो दिल जवा निसार खो गया शिकार खुद यहाँ शिकार खो गया ये क्या सितम हुआ ये क्या गुलाम हुआ ये क्या अजब हुआ ये कैसे कब हुआ न जानू मैं न जाने वो ओहो जवानी जाने मन हसीने दिल रुबा मिले जो दिल जवा निसार खो गया जवानी मिले जो दिल जवा निसार खो गया ও এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। কোথায় বেরোচ্ছিস নিশ্চয়? কি করে বুঝলে? তোর এই নাচ গানে প্রদর্শন মানেই তো টাকা, আর টাকা মানে কাউকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া। না দাদা, আজ সেরকম কোনো প্ল্যান নেই, তবে রনিতকে ডেকেছি শপিং মলে যাবো বলে। আমার কিছু কেনাকাটার আছে। তা কত টাকা লাগবে? রনিত যখন যাচ্ছে কেনাকাটা থেকে সব খরচ ওর, তবে পার্সটা খালি থাকলে কেমন বেমানান লাগে, তাই 2000 মতো দাও। এই নে, তবে শোন, রনিতের সঙ্গে টাইম পাস করছিস কর, এর থেকে বেশি এগোস না কিন্তু। কারণ তোর লাইফস্টাইলের কথা ভেবে আমি একটা বড় বাড়ির ছেলে ঠিক করে রেখেছি। বড় বড় ছেলে কেসে দাদা? মহাদেব মুখার্জির একমাত্র ছেলে রায়ান। ও তার মানে রানীগঞ্জে কয়লা খাদানে ব্যবসা করতে গিয়ে যিনি ওখানে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন? হ্যাঁ করেছেন। উনার প্রথম স্ত্রী হঠাৎ মারা যান, তো ছোট্ট শিশুকন্যা লক্ষ্মীকে মানুষ করার জন্য উনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। শুনেছি। উনার দ্বিতীয় পক্ষের ছেলে রায়ান একমাত্র উত্তরাধিকারী, ছেলে হিসেবে খুব ভালো। রায়ানের দিদি লক্ষ্মী মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে কি সব আবিষ্কার করেছে নাকি? হ্যাঁ করেছে, কিন্তু লন্ডন থেকে ফেরার পথে ও এখন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানি না ভগবানের কপালে কি রেখেছে। ভগবানের আশীর্বাদে আর মানুষের শুভকামনায় লক্ষ্মীদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দাদা। দেখি রনি, তুমি? মানুষজন বলাবলি করছে, পুলিশের অনুমান এই অ্যাক্সিডেন্টটা প্ল্যান মাফিক করানো হয়েছে। কোনো দুষ্ট মানুষ তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমরা কথা বলো, আমি একটা বিশেষ কাজে ক্লিনিক থেকে ঘুরে আছি। তবে হ্যাঁ, তোমরা যেন ফিরতে দেরি করো না কিন্তু। ভাই ভাই ভাই, জানো মা তো বলেই দিয়েছি আমাদের রিলেশনের কথা, আর মা বলেছে তোমাকে একদিন ওদের বাড়িতে নিয়ে। আজ আমাকে বলছিল এভাবে তোরা কতদিন ঘুরবি, তার চেয়ে একটা ভালো দিন দেখে আমাদের 4 হাত এক করে দেবে। কি বলছো? তাহলে তো ইতিমধ্যেই তোমার দাদাকে আমার মায়ের সঙ্গে কথা বলতে যেতে হবে। না, আমি এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা চাই না। আরে কিন্তু কেন? বিয়ে মানে তো সংসারের ঘানি টানা, জীবনের এনজয়মেন্টটাই মাটি হয়ে যাবে। তার চেয়ে যেমন আছি ঠিক এইভাবেই কাটুক না কটা দিন, তারপর না হয় ভাবা যাবে। কিন্তু সময়ের সাথে সাথে তোমার দাদার মত যদি পাল্টে যায় তখন? কখনো পাল্টাবে না। আর তাই যদি কখনো হয় তাহলে তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি ছাড়া আমি বাঁচবো না ইভা। আমিও তো তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার এই মন প্রাণ সবই যে তোমার জন্য উৎসর্গ করেছি। ইভা, বিশ্বাস করো, একটা দিন তোমাকে না দেখে যেন আমি থাকতে পারি না। মনে হয় কত বছর যেন আমি তোমাকে দেখিনি। আচ্ছা ইভা বলো তো, বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাই? কেন? দার্জিলিং। কি সুন্দর মন ভোলানি পাহাড়ি পরিবেশ, চা বাগান, গধূলি বেলার ক্লান্ত সূর্যটা যখন পাহাড়ের কোলে বিশ্রাম নিতে একটু একটু করে ঢলে পড়বে, তখন তার শেষ রক্তিম কিরণের ছটা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে। প্রকৃতি তখন এক মায়া মুগ্ধ রূপ ধারণ করবে, আর আমরা তখন পাশাপাশি হাত ধরে গন্তব্যের পথে হাঁটতে হাঁটতে একে অপরকে বলবো, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শোনো তুমি বলবে, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শোনো তুমি বলবে।
আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো মাথা মানি না যা বলতে চাও তুমি বলো না ঝিরি বাতাস উড়ে আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো মাথা মানি না যা বলতে চাও তুমি বলো না তুমি বলবে ভালোবাসো সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে। এক্সকিউজ মি, ডক্টর সেন বাড়িতে আছেন? না, উনি একটু ক্লিনিকে গেছেন, আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। এবার চলো, আমাদের না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই চলো। ডক্টর সমীরণ সেনের বিগড়ে যাওয়া একমাত্র বোন যুগের ঘোর সওয়ারি হয়ে জীবন দেশের মাঠে আধুনিকতার প্রতিযোগিতায় ছুটছে, কিন্তু ও জানে না বেলা শেষে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন পাওয়ার ঘর তার শূন্য হয়ে যাবে, শুধুই শূন্য। আরে ডক্টর মিত্র যে, আই এম সরি, আপনাকে আসতে বলে আমি বিশেষ কাজে ক্লিনিকে চলে গেছিলাম। ইটস ওকে, আমার তেমন কোনো তাড়া নেই। লক্ষ্মী মুখার্জির কন্ডিশন এখন কেমন? খুব ভালো নয়, মাথায় গভীর আঘাত লাগার ফলে সে যেন কেমন হয়ে গেছে, আচরণটা একেবারে ছেলে মানুষের মতো হয়ে গেছে। তাহলে আমার যে ওষুধে ভালোই রিয়াকশন হচ্ছে বলুন। নিশ্চয়ই একটা ভালো মানুষের মাথাটাকে বিগড়ে দিয়ে তাকে পুরোপুরি অ্যাবনর্মাল বানিয়ে দিয়েছে। তবে ডক্টর সেন, ওকে এইভাবে হাসপাতালে রেখে বিষাক্ত ওষুধ খাওয়ানোর রিস্ক হয়ে যাচ্ছে, তাই আগামীকাল আমি ওকে রিলিজ করে দিচ্ছি। রিলিজ করে দিচ্ছেন মানে? না 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 না, ঘাবড়াবেন না, কেসটা যেহেতু আমার হাতে তখন সম্পূর্ণ ট্রিটমেন্টটা আমি ওনাদের বাড়িতে গিয়েই করব, আর ওনাদেরকে সেটাও জানিয়ে দিয়েছি। তবে দেখবেন আমাদের উদ্দেশ্য যেন কোনো কারণেই ব্যস্ত না যায়। ওকে এইভাবে রং ট্রিটমেন্ট করে স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে রাখলে ওর রিসার্চ থিওরির বেনিফিট আমরা দুজনেই ভোগ করব। আপনি কিছু ভাববেন না, লক্ষ্মী আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। চিকিৎসার নামে আমি সবসময় ছায়ার মতো ঘিরে থাকবো, যাতে স্বয়ং ভগবান এসেও ওকে সুস্থ করতে না পারে। সাবাস সাবাস সাবাস। তাহলে এবার আমাদের কপাল থেকে কোটিপতি হওয়ার ভাগ্যটা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। পারতে হবে, পারতে হবে রে মা, পারতে হবে। যে করেই হোক লক্ষ্মীর জীবন থেকে তার এই অভিশাপ আমাদের মুছে ফেলতে হবে। প্রয়োজনে, হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে গিয়ে সুস্থ স্বাভাবিক করে তুলতে হবে। হ্যাঁ বাপি, দিদির এই দশা মোটেও সহ্য করা যাচ্ছে না। তবে এই বিষয়ে আমি তরুণের সঙ্গে কথা বলেছি, সে আমাকে আশ্বাস দিয়েছে দিদি একদিন সুস্থ হয়ে উঠবেই। ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। তরুণ বলেছে, হ্যাঁ তরুণ বলেছে লক্ষ্মীকে আজ বাড়ি ছাড়বে, এরপর থেকে বাড়িতে থেকেই তার চিকিৎসা চলবে। তরুণ ঠিক কথাই বলেছে গো, ওই অসুস্থ মেয়েটাকে হাসপাতালে ফেলে রাখা ঠিক হবে না। আমাদের চোখের সামনে থাকলে আমরা সবসময় দেখাশোনা করতে পারবো। তাছাড়া তরুণ তো বলেছে প্রতিদিন এসে দেখে যাবে। লক্ষ্মীকে দেখলে আমার যে বড় কষ্ট হয় চন্দ্রিকা। সহজ সরল মেয়েটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে কেমন যেন হয়ে গেল। সবই ভাগ্য গো, বিধাতা যে কার কপালে কি লিখে রেখেছেন একমাত্র তিনিই জানেন। মা, দাদা কি দিদিকে আনতে হাসপাতালে চলে গেছে? হ্যাঁ রে মা, কত করে বললাম আমরাও যাবো মেয়েটাকে আনতে, কিন্তু কিছুতেই শুনলো না। বললো রাস্তা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। এরপর হয়তো মেয়েটা চলে আসবে। আচ্ছা তিথি, তুই একবার ভেতরে যা তো মা, রঘুকে দিয়ে ওর শোয়ার ঘরটা ভালো করে পরিষ্কার করে দিতে বল। রঘুদা, রঘুদা দিদির শোয়ার ঘরটা পরিষ্কার করে দিয়েছে বাপি। দিদির বিছানাপত্র ঝেড়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছে। খুব ভালো কাজ করেছে, কারণ দিদির এখন যথেষ্ট বিশ্রামের প্রয়োজন। বাবা রায়ন, লক্ষ্মী আসছে বুঝি? হ্যাঁ বাবা, রাজদা দিদিকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসছে। নারায়ণ, লক্ষ্মীকে নিয়ে আসার কোনো প্রয়োজনই হয়নি। লক্ষ্মী লক্ষ্মী একাই আসতে পেরেছে। লক্ষ্মী দুল থেকে দেখেছি ফুলনিমালা দামি, কখনো আমার ঘরে জোৎস্না ফুটেনি। লক্ষ্মী চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে।
চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে। তোমরা সবাই ভালো আছো তো বাবা? আরে মা, তুই ফিরে এসেছিস, আমরা কি খারাপ থাকতে পারি? খারাপ থাকতে পারি? পারি না রে বাবা, পারি না। কেঁদো না, অমন করে কেঁদো না বাবা, অমন করে কেঁদো না। ছবি আমার বেঁধে নিবি বাবা, ভাগ্যে যা ছিল তা তো হবে। দিদি দুল বোকামে, আমন বোকাল মতো কাঁদে নাকি? আমি কি 46,000 শিক্ষকের চাকরির মতো হারিয়ে গেছি নাকি যে তোকে বুক চাবলে চাবলে কাঁদতে হবে? দিদি আমি কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই স্বপ্নদ্বীপের মতো লেগিং এর চিকাল হয়ে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মরে গেছি নাকি যে তোদেরকে এইভাবে কাঁদতে হবে? আলে বাবা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ভগবান ভগবান তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। লক্ষ্মী, লক্ষ্মী, তোমার এখন রেস্টের প্রয়োজন। চলো চলো, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়বে। চলো, আমি ডিউটি থেকে ফিরে তোমার কাছে আসবো, কেমন? তুমি আমার সঙ্গে আমার রুমে চলো না লাজ, কতদিন তোমার সঙ্গে পেলান খুলে কথা বলিনি। কিন্তু লক্ষ্মী, এখন আমি বিদের থেকে তো কতদিন পরে ফিরলাম, মলে গেলে তো ছবে শেষ হয়ে যেত বলো। লক্ষ্মী, অমন কথা বলতে নেই লক্ষ্মী। তাছাড়া আমার ভালোবাসার বাঁধন থেকে তোমাকে তোমাকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। জানি তো লাজ, জানি তো, সেই জন্যই তো বলছি বিদের থেকে ফোনে কথা বলে কি মন ভোলে? তাছাড়া কতদিন তোমাকে আমি ভালো করে দেখিনি, একটু দু চোখ ভুলে দেখতাম না মা, ও এখন ডিউটিতে আছে, পরে এসে নিশ্চয়ই তোমায় সময় দেবে। ঠিক আছে, তুমি তাহলে এখন এসো, তবে দেখো আমার এই অস্বাভাবিক জীবনকে ঘৃণা করে তুলে চলে যেও না, কিন্তু তুলে চলে যেও না। আচ্ছা লক্ষ্মী, তোমার মনে এইসব ভাবনা কেন আসছে বলো তো? এমনি বললাম আর কি। আচ্ছা লাজ, আমি কাল কোনোদিনও ছুটতে হতে পারবো না? আমাকে কি আগের জীবনে ফিরিয়ে দেওয়ার মতো কোনো চিকিৎসাই নেই? তুই তো ডাক্তার দিদি, তুই জানিস এর চিকিৎসা নিশ্চয় আছে। তাছাড়া তরুণ বলেছে, তরুণ খুব ভালো ছেলে রে, তরুণ খুব ভালো ছেলে। এই কদিন আমার খুব ভালো করে দেখাশোনা করেছে বাবা। আরে বাবা, ওই তরুণের সঙ্গে আমাদের তিথির বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দাও না বাবা। তুই এ কথা বলছিস মা? তুই না বলেছিলি ওকে অনেক লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে? দাঁড়াতে হবে তো বাবা, নিশ্চয়ই দাঁড়াতে হবে। তাই বলে বিয়েটাও তো করতে হবে নাকি? আগে রাজদার সঙ্গে তোর বিয়েটা হোক, তারপরে আমার। হ্যালো, হ্যাঁ স্যার, ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী, লক্ষ্মী, আই এম সরি লক্ষ্মী, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। তুমি কিন্তু ঘরে গিয়ে রেস্ট করো, কেমন? তিথি, তুমি দিদিকে বেডরুমে নিয়ে যাও। আঙ্কেল, আন্টি, আপনারা ওর দিকে একটু নজর রাখবেন প্লিজ। লক্ষ্মী, আমি তাহলে এখন আসি, বাই। বাই লাজ, বাই। তোমরা সবাই কথা বলো, আমি গিয়ে দেখি আমার লক্ষ্মী মায়ের পছন্দের রান্নাটা হলো কি না। আরে বা, তোরা সবাই রুমের মধ্যে গিয়ে কথা বল, আমি তো তখন একটু বাজার থেকে ঘুরে আসি। আমি এখন আসি রে দিদি, মেডিকেলে গিয়ে তোর ওষুধগুলো নিয়ে আসি, কেমন? এবার চল দিদি, তোকে তোর রুমে নিয়ে যাই। ছোটিদিমণি, গিন্নিমা তোমাদের ডাকছেন, তোমরা তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে এসো। তেমন যা, মা তোকে ডাকছে, কি বলছে তাড়াতাড়িকে ছুঁয়ে আয়, যা যা। আগে চল, তোকে শুইয়ে দি। তুল বোকামে, আমি কি ছুঁয়ে থাকার মতো অচিত্ত আছি নাকি? আমি তখন সম্পূর্ণ ছুটতো, দেখলি না গালি থেকে নেমে আমি কেমন গদগদ গদগদ করে চলে এলাম। দিদি এই জানিস, তরুণ বলেছে কদিন পরে আমার হাতের আর মাথার সব ব্যান্ডেজ খুলে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই এখানে বস। এখানে এই ঠান্ডাতে? আচ্ছা। আমি এক্ষুনি এসে তোকে বিছানায় নিয়ে যাব। দেখ, একা আবার উঠে যাস না যেন, এই আমি তোকে বলে গেলাম। হবো না, তোর সব কথাই আমি শুনে চলবো। তুই যে আমার বলি ঠাকুমা।
আমি মহাকালীর ভক্ত, আমায় চেনা খুব শক্ত। অ্যাক্সিডেন্টে ওই সত্যি সত্যি ইনজিওর হয়েছে কিনা? আরে না মশাই, ও সবই আমার অভিনয়। ওরা আমাকে এই নাটকের হিরোইন ভাবলে কি হবে? আমি আসলে ভিলেন, পাক্কা ভিলেন। কি বলেন? ডাক্তার তাহলে শুধু শুধু আমার হাতে আর মাথায় ব্যান্ডেজটা বাঁধলো কেন? আরে এটাই তো রহস্য। আসলে জানেন, ও ডাক্তার আমারই লোক, ও সব জানে। এইবার নিশ্চয়ই বলবেন এসব আমি কেন করছি। ওই যে বললাম আমি ভিলেন, তা ভিলেন না ভিলেনই করবে না তো কি করবে? হাডুডু খেলবে, হাডুডু। তবে বিশ্বাস করুন, ভিলেন আমি হতে চাইনি, পরিস্থিতি আমাকে এই পথে টেনে এনেছে। আজ থেকে 25 বছর আগের সেই দেয়ালেরও কান আছে, কেউ শুনলে সব গড়বড় হয়ে যাবে, গড়বড়। আমি বরং সময় সুযোগ বুঝে আপনাদের সবকিছু বলবো, কেমন? থাক থাক, বোনের আর আসার দরকার নেই। আমি বরং নিজেই ঘরে চলে যাই, কারণ ওরা জানে আমি লক্ষ্মী মেয়ে। কিন্তু আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি লক্ষ্মী মেয়ে নই। চিরদিনই আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে। সত্যি পুরুষ জাতটা একেবারে হ্যাংলা। দুদিন মেলামেশা করে দুটো ভালোবাসার কথা বললেই মেয়েদেরকে নিয়ে এরা জীবন সাজানোর স্বপ্ন দেখে বসে। আমারও ভালো লাগে কখনো রনিতের কাঁধে মাথা রেখে প্রেমের অভিনয় করতে, আবার কখনো রায়ানের হাতে হাত রেখে পার্কে গার্ডেনে ঘুরে বেড়াতে। তবে রায়ানের ব্যাপারে আমাকে সিরিয়াস হতে হবে, বিকজ ওটা হলো দাদার সিলেকশন। গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই অভাব নেই তার, তাই ওকে বিয়ে করলে জীবনটা আমার কানায় কানায় ভরে যাবে। কিন্তু তোমার প্রেমে ধোঁকা খেয়ে ওই রনিতের জীবনটা যে ধুধু মরুভূমি হয়ে যাবে ঠাকুরজি। ওরে তুমি না না ঠাকুরজি না, এই আচরণ তোমার মোটেই ঠিক নয়। তুমি একজন মেয়ে, আর মেয়েরা জীবনে একজনকে ভালোবাসে, অন্য কারো কথা ভাবা যে মহাপাপ ঠাকুরজি। রনিতের চেয়ে রায়ান আমার কাছে বেটার অপশন। তাই ম্যারেজ লাইফ শুরু করার আগে আমার ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে বৌদি। সেটা তোমার প্রেম করতে যাওয়ার আগে বোঝা উচিত ছিল ঠাকুরজি। তার মনে প্রেমের ঝড় তুলে দিয়ে তাকে বিক্রি করে নয়। তার মানে কি বলতে চাইছো তুমি? আজ শাশুড়ি মা বেঁচে থাকলে যে কথাগুলো তোমাকে বলতেন, আজ আমি সেই কথাগুলোই তোমায় বলছি ঠাকুরজি। বৌদি, মায়ের অবর্তমানে তোমাদের প্রতি কর্তব্যের অবহেলা আমি কোনোদিন কখনো করিনি, আর সেই ক্ষেত্রে তোমাকে সঠিক দিশায় ফিরিয়ে আনা আমার কর্তব্য, আমার দায়িত্ব। এবার প্রতি শুধু তোমার একার দায়িত্ব নয় বিদিশা, দাদা হিসাবে আমারও যথেষ্ট কর্তব্য আছে। তুমি? হ্যাঁ, ও তো কোনো খারাপ পথে পা বাড়ায়নি যে ওকে নিয়ে এত চিন্তা করতে হবে। তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। আমার বোন সতী সাবিত্রী বেহুলার যুগে পড়ে নেই যে কেউ ওর হাত ধরলে ওকে বিয়ে করতে হবে, না হলে লোকে অসতী বলবে। ইউ আর রাইট দাদা। আমরা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইন্টারনেট যুগের প্রজন্ম। আমরা বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াবো, এনজয় করব, তারপর কোনো একজন বেস্ট ফ্রেন্ডকে চুজ করে ভবিষ্যতের বাকি স্বপ্নগুলোকে সার্থক করব। আসো দাদা, রায়ানকে কথা দিয়েছি পার্কে বেড়াতে যাব। ও হয়তো এতক্ষণ আমার জন্য ওয়েট করতে করতে অস্থির হয়ে পড়েছে। বাই বৌদি, বাই দাদা। সত্যি
আমার বোনটা না দাদার কথার কখনো অবাধ্য হয় না, তাই আমি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করে ওকে কখনো দুঃখ দিই না। দেবে কেন? ওকে দুঃখ দিলে যে তোমার সুখের ঘরে তালা পড়ে যাবে। কি বলতে চাইছো তুমি? স্বার্থের বই পড়ে তুমি যে বড় হিসেবে গো, তবে আধুনিকতার নামে স্বেচ্ছাচারিতার যে পথে নিজের মনকে এগিয়ে দিচ্ছ, সেই পথটা বড়ই পেছন। পথ চলতে চলতে একদিন মুখ থুবড়ে পড়ে যাবে, আর তখন অপমানের ক্ষতটা ওর শরীরে হলেও তার যন্ত্রণাও কিন্তু তোমাকেই সহ্য করতে হবে। বিদিশা, আর তখন এই লোক নিন্দে অপবাদের হাত থেকে তুমি কোথায় গিয়ে মুখ লুকাবে সেটা তুমি আরেকবার ভেবে দেখো। একটা যন্ত্র বটে, সারাক্ষণ কানের কাছে ফাটা বক্সের মতন জ্ঞানের রেকর্ড আওড়াতে থাকে। ভাল লাগে না? আর কি ভালো লাগে না দাদা? হঠাৎ কিসের প্রতি তোমার এত বিরক্ত চলে এলো? এই সংসারের প্রতি। সংসারের প্রতি? তুই কি বুঝবি ভাই? তুই তো সারাদিন পুলিশের চাকরি দিয়ে গায়ে হাওয়া বাতাস লাগিয়ে বেড়াচ্ছিস, আর যত জ্বালা পড়েছে আমার ওপর। জ্বালা? তোমার ওপর আবার কিসের জ্বালা দাদা? আগে বিয়েটা কর, তবেই বুঝতে পারবি। তার মানে তুমি বৌদির কথা বলছো তো? তা গিন্নিরা কর্তাদের একটু আধটু না জ্বালালে সংসারটা সুন্দর হয় কি করে বলো তো? তুই এ কথা বলছিস? তবে তুমি যাই বলো দাদা, সংসার সুখের হয় ওই রমণীর গুণে। এতই যদি বুঝিস তাহলে তাড়াতাড়ি বিয়েটা করে আনছিস না কেন? দাদা, হ্যাঁ রে, লক্ষ্মী এখন কেমন আছে? ওই একই রকম, কোনো পরিবর্তনই ঘটেনি। লক্ষ্মীর চিকিৎসক ডক্টর তরুণ কি বলেছে? অ্যাক্সিডেন্টে ব্রেনের ফ্রন্টাল লবে আঘাত লাগার কারণেই এমনটা হয়েছে। এটাকে নিউরোজেনিক তোতলামি বলে। তবে তরুণ নিজে একজন স্পিচ থেরাপিস্ট, সে আমাকে আশ্বাস দিয়েছে যে লক্ষ্মী একদিন ঠিক সুস্থ হয়ে উঠবেই। তুই ঠিক কথাই বলেছিস ভাই, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত। কারণ করোনা সংক্রমণের সময় সারা বিশ্বের মানুষ যখন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভ্যাকসিনের আবিষ্কারে মানুষ এখন বাঁচতে শিখেছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তুমি একদম ঠিকই বলেছো দাদা। হ্যাঁ রে ভাই, তোর সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। ক্লিনিকে একটা পেশেন্টের স্যালাইন চলছে, ওকে যেবার ওষুধপত্র দিয়ে আমাকে যেবার বাড়ি ছাড়তে হবে। আমি এখন আসি রে ভাই। তাই এসো দাদা, তাই এসো। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত লক্ষ্মীর ডায়েরির কোনো সন্ধানই আমরা করতে পারলাম না। এর মধ্যে একটা নতুন কেসের দায়িত্ব এসে পড়লো আমার ওপর। তবে এই কেসের কিনারা একমাত্র লক্ষ্মীর কাছেই পাওয়া যেতে পারে। লক্ষ্মীদের কাছে তুমি আবার কোন কেসের কিনারা খুঁজতে চাইছো রাজদা? একটা নিখোঁজ মেয়ের ঘটনা। নিখোঁজ মেয়ে? হ্যাঁ রে রনিত, আরশি দত্ত নামে একটি মেয়ে লন্ডনে লক্ষ্মীর সাথে মেডিকেল সায়েন্সে গবেষণা করছিল। প্রায় 2 মাস আগে বাড়ির কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি আসবে বলে বেরিয়েছিল। তুই জানিস সে বাড়ি পৌঁছায়নি। আজ প্রায় 2 মাস পর বাড়ির লোক সব জায়গায় খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ফ্লাইটের টিকিট কনফার্ম করে সে যথারীতি দমদম এয়ারপোর্টে নেমেছে, আর সেখান থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তাই তারা থানায় এসে ডায়েরি লিখিয়েছে। কিন্তু এই ব্যাপারে লক্ষ্মীদের কাছে তোমার কি জানা থাকতে পারে? অনেক কিছু জানার আছে রে। হয়তো আরশি কারোর সাথে লাভ অ্যাফেয়ার ছিল, সেটা হয়তো লক্ষ্মী জানতো, কিংবা কারোর সঙ্গে তার শত্রুতা ছিল কিনা লক্ষ্মীর বন্ধু হিসেবে জানা থাকতেই পারে। কিন্তু এই অবস্থায় লক্ষ্মীদিকে জিজ্ঞাসাবাদ করা কি তোমার উচিত হবে? উচিত হবে না জানি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই রে রনিত। এই আরশি দত্ত নিরুদ্দেশের কেসটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজদা। তবে আমার মনে হয় এটা কোনো প্রেম ঘটিত ব্যাপার নয়, এটা হলো একটা কিডন্যাপ কেস। আর তা না হলে এই 2 মাসে কি সে একবারও বাড়িতে ফোন করতো না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু ফোন নম্বর ট্র্যাক করে তো তাকে খুঁজে বের করা যেত। আরে সে চেষ্টাও করে দেখেছিল না, কিন্তু কোনো লোকেশনই শো করছে না। আর সেই কারণেই আমার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। তবে আই এম শিওর কিডন্যাপাররা ফোন থেকে হয়তো সিমটাই খুলে ফেলে দিয়েছে, বা হয়তো ফোনটাই নষ্ট করে দিয়েছে। তাহলে তো বড় জটিল কেস রাজদা। যত জটিল কেস হোক না রানী, এই কেসটা আমাকে সলভ করতেই হবে। আর একটা কথা তুই তো ভালো করে জানিস, আমরা হলাম ভারতীয় পুলিশ। আমাদের এই পোশাকটার ক্ষমতাই আলাদা। লাদাখ থেকে কাশ্মীরের যুদ্ধে আমাদের সীমান্ত সৈনিকরা এর প্রমাণ আগেও দিয়েছে। তেমনি এবারও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তেমনি আমিও আরশিকে উদ্ধার করে তার কিডন্যাপারদের এমন শিক্ষা দেব যা দেখে সাধারণ মানুষের এই পুলিশের প্রতি বিশ্বাসের ভিতকে আরো শক্ত করে ওই দেশ মাতৃকার গুণগান গিয়ে বলবে। কি বলবে রাজদা? দিল দিয়া হ্যায় জান भी देंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए, हर करम अपना करेंगे
हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি সোনাকে চিল্লি মনকে চিল্লি ধনকে চিল্লি না ধনকে চিল্লি মনকে চিল্লি সোনাকে চিল্লি না ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি কি হলো রঘুদা, বন্ধ করলে কেন? খুব ভালোই তো গাইছিলে। মেহফিলে না ডাক্তার দা, মেহফিলে আমি গান শিখিনি। আমাদের দেশ গায়ে রোজ সাঁঝের বেলায় সয়াল গানের আসর বসতো। আমি পোকা ফড়িং, আমরা রোজ গান শুনতে যেতাম আর গান শুনতে শুনতে শিখেও নিতাম। ব্যাস পরের দিন ক্লাসে মাস্টার যখন নাক ডেকে ঘুমাতো আমরাও চড়া শুরু করে দিতাম। তারপর মাস্টারের কাঁচা ঘুম ভাঙানোর অপরাধে আমাদের পিঠে পড়তো বেতের বাড়ি, দেহদনার্দন বেতের বাড়ি খেয়ে আমরা সব বাধ্য ছেলে হয়ে যেতাম। জানো জানো ডাক্তারদা, পোকা ফড়িং আমার খুব ভালো বন্ধু ছিল। আজ ওরা বিয়ে থা করে চুটিয়ে সংসার করছে, আমার বলে তা হলো না। কেন? তুমি তো এবার একটা বিয়ে করলেই পারো। না না, তার সম্ভব নয়। এই বরং বেশ এই রে, আমি যে শালা কালা নই এটা ধরা পড়ে গেলাম নাকি? না বাবা, আজকাল দিনকাল যা পড়েছে তাতে কালা সেজে থাকাটাই ভালো। যাকে একটু আধটু শুনতে পাই বলে কোন রকম ম্যানেজ করে নিতে হবে আর কি। কি ভাবছো রঘুদা? কি ঘুঘুদা? আমার নাম তো ঘুঘুদা নয়, আমার নাম তো রঘুদা। আচ্ছা ডাক্তারদা, তুমি তো ডাক্তার, তুমি কানের চিকিৎসা করো না কেন? না মানে আমি তো একটু কানে কম শুনি, তার চিকিৎসা করলে সারবে না? নিশ্চয়ই সারবে। আমি বরং তোমাকে একটা ইয়ার-এইড ডিভাইস লাগিয়ে দেবো, তাতে আর কোনো সমস্যা থাকবে না। তুমি সবকিছু পরিষ্কার শুনতে পাবে। খাবে? তা কি খাবে বলো? চা, কফি, ফুড? থেকে নিয়ে এরা যে কিভাবে চলে এরাই জানে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। আরে তুমি তো আমাদের বাড়ির একজন নাকি? এসেছে রে রঘু, কার সঙ্গে কথা বলছিস? আরে বাবা তরুণ, কখন এলে বাবা? চলো ভেতরে চলো। না আঙ্কেল, আজ আর আমি ভেতরে যাব না। লক্ষ্মীদির খবর নিতে এসেছিলাম। তা দিদি ঠিকঠাক ওষুধগুলো খাচ্ছে তো আঙ্কেল? খাচ্ছে বাবা খাচ্ছে, তবে কেউ খাইয়ে দিতে চাইলে একদম খাবে না। সে নিজেই সময় মতো সব ওষুধ খেতে পেরে গেছে। নিশ্চয়ই পারবে আঙ্কেল, কারণ সে তো আর অ্যামনেসিয়ার পেশেন্ট নয় যে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তবে দিদির দিকটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ওর স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবেন না, ওকে ওর মতো করেই থাকতে দেবেন। বাবা তরুণ, আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে তো বাবা? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে আঙ্কেল, আপনারা আমার উপর ভরসা রাখুন। তোমার ভরসাতেই তো এক মুখ আশা নিয়ে আজও বেঁচে আছি বাবা। কারণ আমার লক্ষ্মী মায়ের কপালটা যে বড় বন্ধ। ছোটবেলা মাকে হারালো, আর এখন যখন লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠা করবার সময় হলো, তখন ভগবান থেকে এইরকমই করে দিলেন, এইরকমই করে দিলেন। কথা বাবু, আপনি নিশ্চয়ই বড় দিদিমণির কথা ভাবছেন। না কর্তা বাবু না, এভাবে বড় দিদিমণির কথা ভাবলে আপনার শরীরটা যে খারাপ করবে। তাছাড়া ডাক্তাররা তো ওর চিকিৎসা করছে। আমিও তো রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঠাকুর, তুমি আমার বড় দিদিমণিকে ভালো করে দাও, সুস্থ করে দাও। রঘু, আপনি দেখবেন আমার বড় দিদিমণি একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে, ঠিক সুস্থ হয়ে উঠবে। তোর কোথায় যেন সত্যি হয় রে রঘু, তোর কোথায় যেন সত্যি হয়। কারণ কারণ ভগবান তো কোনোদিন আমার তাকে সাড়া দেবেন না। অন্তত তোর ডাক শুনে ভগবান যেন আমার ওই লক্ষ্মী মেয়েটার প্রতি একটু করুণা করে। আঙ্কেল, হ্যাঁ তরুণ, আজ থেকে 25 বছর আগে
আমি বাবা হয়ে আমি যে আমার ওই লক্ষ্মী মেয়েটার প্রতি চরম অন্যায় করেছি, মহাপাপ করেছি। তাই তো ভগবান কোনদিন আমার থেকে জানা দেবেন না, কোনদিন না, কোনদিন। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আজ থেকে 25 বছর আগে লক্ষ্মীদের প্রতি আপনি কি এমন অন্যায় করেছিলেন যার জন্য সেটাকে পাপ বলে মনে করছেন? সে কথা আমি তোমাকে বলতে পারবো না তরুণ, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। আমার মনে হয় না পৃথিবীর কোন বাবা তার মেয়ের প্রতি এইরকম চরম অন্যায় কাজ করতে পারে বলে। আঙ্কেল, কিন্তু আমি করেছি, হ্যাঁ আমি করেছি। আমি কঠিন পরিস্থিতি চাপে পড়ে এই কাজ আমি করতে বাধ্য হয়েছি। তাই তো সেই কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে আজও আমাকে প্রতি মুহূর্তে চোখের জল দিতে হচ্ছে বাবা, চোখের। আঙ্কেল, আমার মনে হয় আঙ্কেল তার দ্বিতীয়বার বিয়ে করার কথা বলে গেলেন, কিন্তু এতে অপরাধের কি আছে? উনি দ্বিতীয় বিয়ে না করলে লক্ষ্মীদিকে মানুষ করতেন কিভাবে? লক্ষ্মীদের স্নেহ ভালোবাসা যত্ন পরিচর্যার অভাবে সেই ছোটবেলাতেই হয়তো এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতাম, তাই না তলুন? লক্ষ্মীদি তুমি? হ্যাঁ, লঘুদাল মুখে শুনলাম তুমি নাকি এসেছো। তা কই আমার লুমে গেলে না তো? আমি সময় মতো ওষুধ খেয়েছি কিনা জিজ্ঞাসাই করলে না তো। লক্ষ্মীদি আমি তোমার কাছে একটা কথা জানতে চাইছি। কি কথা? এইভাবে আর কতদিন মিথ্যে অ্যাবনর্মাল সেজে নাটক করে যাবে? আর কতদিন সবার কাছে মিথ্যে কথা বলবে? আমি তো তোমাকে আগেই বলেছি তরুণ, যতদিন আমার হারিয়ে যাওয়া ডায়েরিটা সন্ধান পাচ্ছি ঠিক ততদিন আমাদেরকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। ওই ডায়েরিতে তোমার কোন এক্সপেরিমেন্টের থিওরি রয়েছে লক্ষ্মীদি? কোনো এক্সপেরিমেন্টের থিওরি নেই। তাহলে যে খবরের কাগজ, টিভি চ্যানেলগুলো তোমার গবেষণা নিয়ে বড় আকারে প্রচার বিস্তার করেছে। আরে বাবা, যেটা সত্যি ওরা সেটাই বলছে, তাছাড়া ওরা তো এটা বলছে না যে ডায়েরিতে আমার কোনো থিওরি লুকোনো ছিল। তাহলে ওই ডায়েরির মধ্যে কি এমন মূল্যবান জিনিস ছিল যার জন্য সেটা পেতে তোমাকে এত কিছু করতে হচ্ছে? ওই ডায়েরিতে আমার বেঁচে থাকার অক্সিজেন আছে তরুণ। সমগ্র পৃথিবীটা আছে আমার ওই ডায়েরিটার মধ্যে। আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না লক্ষ্মীদি। সময় হলে তোমাকে সব বুঝিয়ে বলবো, তখন তুমি সব জানতে পারবে। তবে একটা কথা মনে রেখো তরুণ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সেদিন ডক্টর সমীরণ সেন যদি আমার অ্যাক্সিডেন্টটা না করাতেন, তাহলে হয়তো আমার লক্ষ্যপথে এগোনোর রাস্তাটা এতটা পরিষ্কার হতো না। তার মানেটা খুবই সোজা। এই ধরো একটা রেপ কেস বা মার্ডার কেস থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো সবাই ওই দাঙ্গার খবর নিয়ে ব্যস্ত। আর এদিকে কিছু বুঝলে তো না? মানে আমি, আরে বাবা, যারা আমার ডায়েরি নিয়ে ব্যস্ত আছে তাদের ব্যস্ত থাকতে দাও না। তুমি শুধু যেভাবে আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে ডক্টর সমীরণ সেনকে আমার ডায়েরিটা পাওয়ার ব্যাপারে উৎসাহিত করো, আরো উৎসাহিত। বড় দিদি হিসাবে তোমার কাছে এইটুকু আমার অনুরোধ ভাই। না দিদি না, এ কথা বলে তুমি আমাকে ছোট করে দিও না। আমি বুঝতে পেরেছি তোমার বর্তমান জীবনের আড়ালে নিশ্চয়ই কোনো ট্র্যাজেডি ভরা গল্প লুকিয়ে রয়েছে, কিন্তু কি সেই গল্প সেটা আমাকে জানতে হবে। আর লক্ষ্মীদির লক্ষ্যপত্র কি সেটা আমাকে জানতে হবে। তবে লক্ষ্মীদির এগোনো রাস্তাটা কোনো অন্যায় পথ নয় তো? তাহলে আমাকে সাবধান হতেই হবে। না 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 না, এমন বিরূপ ধারণা আমার মনে আনা ঠিক নয়। লক্ষ্মীদি লক্ষ্মী মেয়ে, সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ। মেডিকেল সায়েন্সের কৃতি ছাত্রী হয়ে সে কোনো অপরাধমূলক কাজ করতে যাবে কেন? সে নিজের ভবিষ্যৎটাকে এইভাবে নষ্ট করতে চাইবে কেন? কি ভাবছো তোর? আমি আছি দিদি, আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক আছে, তোমার যখন যেভাবে আমার সহযোগিতার প্রয়োজন হবে আমি তোমাকে সহযোগিতা করব দিদি, আমি তোমাকে সহযোগিতা করব। তিথির সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ যে? না দিদি, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, আচ্ছা। দেরি হয়ে যাচ্ছে। তিথিকে বলো আমি পরে আবার আসবো। ঠিক আছে ভাই, আসি দিদি। তিথিকে তোমার সব কথা বলে দেবো। সাবধানে যেও ভাই, সাবধানে যেও। তুমি একদম ঠিক ধরেছো তরুণ। আমার এই বর্তমান জীবনের আড়ালে একটা ভয়ঙ্কর টেজিট ইভেন্ট লুকানো আছে, আর সেটা হলো আমার দিদি
দিদিমণি, তোমার হারিয়ে যাওয়া পুরনো ডায়েরিটা আমি খুঁজে পেয়ে গেছি। এই নাও। এটা তুমি কোথায় পেলে রঘুদা? ছোটিমণির পড়ার টেবিলে আমি দেখতে পেয়ে ওখান থেকে নিয়ে এলাম। তার মানে তিথি আমাকে গোপন করে গেছে। জানো জানো দিদিমণি, ডায়েরির ভিতর গিন্নিমার ছবিটা না জল জল করছে। মা গো, তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে মা। এই রঘুদা তোমাকে আমার কাছে এনে দিয়েছে। হ্যাঁ মা, তোমাকে আর আমি কখনো হাতছাড়া করবো না মা, কখনো না। তুমি আমার সঙ্গে না থাকলে আমি যে মনে বল পাই না, আমার মনে হয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি বড় একা একা একা। দিদিমণি, কে যেন এদিকে আসছে। ডায়েরিটা যেখানে ছিল ওখানে রেখে দেবে কেমন? আর ডায়েরির রহস্যটা এখন রহস্যই থাক। ঠিক আছে দিদিমণি, এখন আমি আসছি। তুমি কিন্তু সাবধানে থেকো, ধরা পড়ে যেও না যেন। আমাকে ধরার সাধ্য ওদের বাচ্চোদ্দু পুরুষের নেই, কারণ খেলতে নামার আগে আমি মাঠটাকে পরিষ্কার করে ওদের বিশ্বাসটাকে আমি অর্জন করে নিয়েছি। আর সেই বিশ্বাসের ভিতটাকে মজবুত করার জন্য যাকে আমি নন স্ট্রাইকারে দাঁড় করিয়েছি, সে হলো ডক্টর তরুণ মিত্র। দিদি, এই যে দিদি, আজ তোকে তরুণদা দেখতে আসেনি? ছিল বলে গেছে হসপিটাল থেকে ফেরার পথে তোর সঙ্গে আবার দেখা করতে আসবে। সত্যি তরুণদাটা একেবারে যাচ্ছে তাই, বাড়ি এলো অথচ দেখা না করেই চলে গেল। সত্যি বাবা, কিলম পেলেম কে জানে, আমি হলে তো হেভি লেগে যেত। এই যে লাট সাহেবের মেয়ে, তোর রাগ আমি ঢের দেখেছি। তোকে না আমি কতদিন বলেছি যে আমার মেয়ের মাথাটা নাচিবে, এই সংসারে কাজকর্মে একটু হাত লাগাতে পারিস না? মা, দিদিকে তুমি এসব কি বলছো? দিদি কাজ করতে যাবে কেন? বাড়িতে কি কাজের লোকের অভাব রয়েছে? এবার থেকে এক এক করে সব কাজের লোকগুলোকে আমি বিদায় করে দেব। এমন একটা ধাড়ি মেয়ে বাড়িতে বসে বসে গিলবে আর আমি কাজের লোকের পেছনে অযথা পয়সা উড়াবো, সেটি আর হচ্ছে না। আজ থেকে এই সংসারে সব কাজ ওকেই করতে হবে। মা, না হলে ওর খাওয়া আমি বন্ধ করে দেব। মা, দিদিকে তুমি এই অবস্থায় কাজের কথা বলো কি করে? তোমার মায়া লাগে না? কিসের জন্য মায়া লাগবে? বিদেশ থেকে দিগ্গজ হয়ে ফিরে এসে কারি কারি টাকা রোজগার করছে, যে মায়া লাগবে? মা, তুই চুপ কর। ওকে বিদেশে রেখে পড়াশোনা করাতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, এখন তো আবার গোদের ওপরে বিস্ফোরা। মহারানী চিকিৎসার জন্য কারি কারি টাকা ওড়াতে হচ্ছে, তাই গায়ে গতরে একটু পুষিয়ে না দিলে চলবে কি করে? দিদি এবারের মেয়ে কোনো চাকরানি নয়। ছেলে মেয়ের লেখাপড়া বিপদে আপদে তোমরা খরচা করবে না তো কে করবে? আজ যদি দিদির জায়গায় আমি হতাম। তুমি পারতে মা দিদিকে এসব কথাগুলো বলতে? মা তো ঠিক কথাই বলেছিলে বোন, মা তো ঠিক কথাই বলেছে। তুই যে মায়ের নিজের মেয়ে আর আমি হলাম ছতিনের মেয়ে, তাই তোর সঙ্গে আমার তুলনা করা মানায় না রে, মানায় না। দেখেছিস তো কথাগুলো কেমন গায়ে লেগে গেল? বলে আমি যদি তোকে সতীনের মেয়ে বলে মনে করতাম, তাহলে এইটুকু থেকে তোকে আমি মানুষ করতাম না, আর তোর পেছনে তোর বাবাকে আমি একটা টাকাও খরচ করতে দিতাম না। কি ব্যাপার মাসিমা, কার পেছনে আপনি টাকা খরচ করার হিসেব নিকেশ করছেন? আরে রাজ, ওই যে মানে ওই রঘু মাস গেলেই বেতনের টাকা গুনে নিচ্ছে, অথচ কাজের বেলায় যত ফাঁকিবাজি। আমাদের বাড়িতে কি এমন কাজ আছে বলো? শুয়ে বসেই তো দিন কাটে, তার উপরে আবার কালা। একটা কাজের কথা 10 বার চেঁচিয়ে না বললে সব ভুল ভাল করে বসে থাকে। এমন কালা মানুষ কি নিকে সংসারে কাজ চলে? সত্যি মা, রঘুদা কানে কম শোনে, তার উপর রাগ না করলেই নয়। আর তাছাড়া এতগুলো বছর ধরে যে মানুষটা আমাদের বাড়িতে পড়ে আছে, তাকে উদ্দেশ্য করে এই মিথ্যে কথাগুলো না বললেই নয়। মিথ্যে কথা? তার মানে কি বলতে চাইছিস তুই? বলছিলাম যে রঘুদা কানে কম শোনে সে কথা আমরা সবাই জানি, কিন্তু তার কাজগুলো তার আমরা করে দিই না, তাকেই করতে হয়। রঘুদা গো, এবার
বলছি তোমার চাকরিটা গেল গো, তোমার চাকরিটা গেল। শয়তানি মেয়ে একটা, মায়ের মুখের উপরে কথা বলতে বেশ জানে। উলুপুলে লাগ করছো কেন মা? জানো তো ছেলে মানুষ কোথায় কি বলতে হয় জানেই না। তুই ঠিক বলেছিস মা, এতখানি বড় হলো এখনো ছেলে মানুষই গেল না। অথচ তুই আমার কত লক্ষ্মী মেয়ে, এই সংসারের প্রতি কত খেয়াল রাখিস। বাড়ি ভর্তি কাজের লোক থাকা সত্ত্বেও কত কাজ করে দিস। 1000বার ন বললাম, একটা কথাও শুনিস না। যাকে ওসব কথা, বাবা হবু জামাই, বাবা গো, ও বাবা, তোমরা দুজনে বসে গল্প করো, আমি রঘুকে তোমার জন্য চা বসাতে বলছি, কেমন? না না মাসিমা, আবার চা কেন, থাক না। কি ব্যাপার বলো তো লক্ষ্মী? মাসিমা হঠাৎ আমাকে দেখে কথাটা একটু পাল্টে দিলেন বলে মনে হলো। তোমাকে কিছু বলছিলেন নাকি? আরে না না, মা তো লঘুদাল ব্যাপারেই কথা বলছিলেন। কিন্তু আমার যে ওনার কথাগুলো একটু একটু অন্যরকম মনে হলো। আসলে তুমি পুলিত তো, তাই তোমার ছন্দেও তো একটু বেশি। লক্ষ্মী, তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তোমাকে কেউ কিছু বললে আমি কিন্তু তাকে সহ্য করবো না লক্ষ্মী। ভাগ্য বিপর্যয়ের কারণে আজ তোমার এই দশা হয়েছে বলে তুমি ভেবো না যে তোমার প্রতি আমার ভালোবাসা এতটুকু কমে গেছে। লাজ, তুমি আমার কাছে আগে যেমনটি ছিলে এখন ঠিক তেমনই আছো লক্ষ্মী। এখন আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। এখন আমি স্বপ্নের ঘরে ফুলে ফুলে সাজিয়ে তুলি আমাদের বাসর সজ্জা। মিথ্যে কথা লক্ষ্মী, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তোমার এই মিথ্যে কথা শুনে না আমার খুব রাগ হচ্ছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু চলে লক্ষ্মী। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। तू मुमताज है मेरे ख्वाबों की, मैं तेरा साहिबजादा। ओ आ, 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 चेहरा कमल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है। तेरा बदन है संगे मरमर, तू एक जिंदा ताजमहल है। उतरी है तो आसमान से, तुझ सा ज़मीं पे कहाँ। तू मुमताज है मेरे ख्वाबों की, मैं तेरा साहिबजादा। আচ্ছা লক্ষ্মী, আমি আমার ডিউটির স্বার্থে তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করব। যদি তোমার কোনো কিছু জানা থাকে তুমি আমায় বলবে। নিশ্চয়ই বলবো। তোমাকে না বলাল আমার কি আছে গো? আরশি দত্ত নামে যে মেয়েটি তোমার সঙ্গে লন্ডনে পড়াশোনা করছিল, সেই মেয়েটি বর্তমানে নিরুদ্দেশ, তাকে তুমি জানো? আলোচি নীলুদ্দেশ? কই না তো। হ্যাঁ লক্ষ্মী, লন্ডন থেকে ফেরার পরে সে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে নিরুদ্দেশ হয়। আচ্ছা লক্ষ্মী, মেয়েটি তোমার কেমন বন্ধু ছিল, মানে তোমার সঙ্গে কতটা ক্লোজ সম্পর্ক ছিল, যদি তুমি আমায় একটু বলতে। আমার খুব ভালো বন্ধু ছিল, খুব কাছের বন্ধু ছিল গো। আচ্ছা লক্ষ্মী, আরশি দত্তের কোনো লাভ অ্যাফেয়ার ছিল তুমি জানো? আরে না না, ও সেই ধরনের মেয়েই ছিল না। ও সব পছন্দই করতো না। ও বলতো ও সব করলে সময় নত, না করলে কেলিয়ালে মন দিলে লাইভ গলা যায়। হ্যাঁ, দ্যাটস রাইট, একেবারে সঠিক চিন্তাধারার মেয়ে ছিল। আচ্ছা লক্ষ্মী,
লোকে কেউ কি কখনো তাকে প্রপোজ করেছে বা সে তাকে ডিনাই করেছে এমন কিছু জানা আছে তোমার? সেরকম কিছু জানি না, তবে যতটা সম্ভব না গো, না 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 তার মানে কোনো শত্রু থাকার কথা নয়। না না, সত্যি নেই। বাট এমনটা তাহলে হলো কি করে? যাকগে, আরশি দত্ত নিরুদ্দেশের কেসের দায়িত্ব যখন আমার উপর এসে পড়েছে, তখন তো এই কেসের ইনভেস্টিগেশন আমাকেই চালিয়ে যেতে হবে। ওয়েল লকি আমাকে এক্ষুনি আবার ডিউটিতে যেতে হবে। তুমি কিন্তু ঘরে গিয়ে রেস্ট করো, কেমন? আমি তাহলে এখন আসি, ভাই। বাই লাজ ভাই, আমি মহাকালের ভক্ত, আমায় চেনা খুব শক্ত। ইনভেস্টিগেশন মানে তদন্ত, হাজার তদন্ত করেও তুমি আরুষি দত্তের কোনো খবরই পাবে না, বিকজ পুরো খেলাটাই যে আমি খেলেছি। আমি এই লক্ষ্মী মুখার্জি, छोटा बच्चा जान के ना कोई आग दिखाना ले, अकल का कच्चा समझ के हमको ना समझाना ले, छोटा बच्चा जान के ना कोई आग दिखाना ले, না না না, খেলতে দেবো না। আমার জীবনে ইভাকে আর কোনো খেলাই খেলতে দেবো না। ও কি ভেবেছে আমার ভালোবাসার বাসাটাকে এত সহজে ভেঙে দিয়ে ওই রায়নকে নিয়ে নতুন করে বেঁধে উঠবে? ইম্পসিবল, আমি তো হতে দেবো না। তাই তো আজকে শেষবারের মতো এসেছি, তার কাছে জবাব চাইতে। জবাব তো আমি তোমাকে দিয়ে দিয়েছি রনি। দাদার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে পারবো না। কিন্তু তুমি যে বলেছিলে তোমার দাদা আমাদের 4 হাত এক করে দিতে চাইছে। দাদা বলেছিল, তাই বলেছিলাম। এখন তো দাদা চায় না। ঠিক এই কথাটা সেদিন তোমাকে বলেছিলাম, তার উত্তরে তুমি বলেছিলে দাদার মত পাল্টে গেলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না। তাহলে তোমার সেই প্রতিশ্রুতি গেল কোথায়? তোমার এত কথার জবাব দিতে আমি বাধ্য নই। তখন না জেনে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম, সেই ভুল আমি শুধরে নিয়েছি। তাছাড়া কি আছে তোমার যে বিয়ের পর তুমি আমাকে সুখে রাখতে পারবে? তোমার জন্য বুক ভরা ভালোবাসা আছে, কিন্তু টাকা পয়সা বিষয় সম্পত্তি তো নেই। আজকের যুগে অর্থ ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই। আর সেই সব কিছু রায়নের আছে, তাই রায়ন আমার কাছে উপযুক্ত। রাইট, ইউ আর রাইট মাই সিস্টার। তুই একদম খাঁটি কথাই বলেছিস। রাজদা তুমি ইবা আমাদের একমাত্র ছোট বোন। আমরা তো জেনে শুনে আমাদের বোনটাকে জলে ফেলে দিতে পারবো না, তাই না? তার মানে তুমিও বলতে চাইছো জীবনটাকে চ্যালেঞ্জ কর রনিক, মনে মনে প্রতিজ্ঞা কর রায়নের সঙ্গে এবার বিয়ে হয়ে যাওয়ার আগে নিজেকে এবার উপযুক্ত করে গড়ে তোলার। আমি তো যথেষ্ট উপার্জনের চেষ্টা তো কম করছি না রাজদা, কিন্তু তুমি তো জানো টাকা দিয়ে চাকরি কেনার ক্ষমতা আমার নেই। আর বড় ব্যবসা করব তার সামর্থ্যও নেই। আর তার জন্য আজ বিকেলে তুই একবার আমার সঙ্গে থানায় গিয়ে দেখা করিস। আমি তোর জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব রাজদা। আর তুই চাইলে সারা জীবনের মতো এই কাজটা করে যেতে পারবি। করবো রাজদা, নিশ্চয়ই করব। তুমি আমার দাদার মতো, তোমার কাছে বলতে আমার লজ্জা নেই। সত্যিই তো টাকা ছাড়া এই দুনিয়ায় প্রেমিকা কেন? নিজের বাবা মায়ের কাছেও সন্তানের কদর থাকে না। তাই সামান্য রোজগারের পথ ছেড়ে এবার থেকে তোমার দেখানো উপার্জনী পথে বেছে নিলাম। আজ বিকেলে তাহলে অবশ্যই একবার থানায় গিয়ে দেখা করবি, কেমন? হ্যাঁ রাজদা, বিকেলে আমি থানায় আসছি। আসি ভাগ্যে থাকলে আমার ভালোবাসা অর্থের দাঁড়িপাল্লায় কেউ কিনে নিতে পারবে না, কেউ না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আসি। কিরে বা আবার কি ভাবছিস? এই তো রনিতকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবো, আমি কথা দিলাম। ছোটদা শোন, রনি তো আমার ছোট ভাইয়ের মতো, খুব ভালো ছেলেও। তাছাড়া শুধুমাত্র আর্থিক সচ্ছলতার কারণে তোর এতদিনের সম্পর্কটাকে তোকে ভুলে যেতে হবে, সেটা যে কতটা কষ্টের সেটা তুই মুখে না বললেও আমি বুঝি রে বোন, আমি বুঝি। ছোটদা তুই দেখেছিস, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার লেট হয়ে গেল।
আমি ডিউটি থেকে ফিরে তোর সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলবো, কেমন? আর একটা কথা মনে রাখিস রে বোন, ওই রায়ান নয়, ওই রনিতি তোর বেস্ট লাইফ পার্টনার। আসি। নড়ে ছড়তে না, তোর চোখে রনি তোমার উপযুক্ত হলেও বর্দার চোখে আমার লাইফ পার্টনারের যোগ্য কিন্তু এই রায়ান। তাই তোমার ব্ল্যাকবোর্ড থেকে রনিতের নামটা একেবারে মুছে ফেলেছি, সেখানে আবার নতুন করে রায়ানের নামটা লিখে দিয়ে আমার লাইফটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। আসতে পারি? আরে রায়ান, এসো এসো। ভেতরে আসার জন্য তোমাকে আবার পারমিশন নিতে হবে না। তোমার জন্য শুধু আমাদের বাড়ির দরজা নয়, আমার মনের দরজাও সব সময়ের জন্য খোলা। আমি কিন্তু আপনার দাদার সঙ্গে দেখা করতে এসেছি, মিস ইভা দেবী। দেবী নয়, শুধু ইভা। ইভা? হ্যাঁ, দেখো তুমি আমার দাদার খুব পছন্দের লোক, খুব কাছের লোক, সেই সূত্রে আমার কাছে তুমি পর নও। কিন্তু আপনি যতটা কাছের ভাবছেন আমি তো ততটাও কাছের নই, মিস ইভা দেবী। এখন থেকে কাছের হলে দোষ কি? তার মানে আপনি? না না, আপনি নয়, তুমি। ইভা? হ্যাঁ রায়ান, তোমাকে দেখার পর থেকেই আমার জীবনটা কেমন যেন বদলে গেছে। মনের মধ্যে সব সময় কেমন যেন একটা নতুন অনুভূতি অনুভব হয়। মনে হয় তোমার সঙ্গে যেন আমার কতদিনের সম্পর্ক। পূর্বজন্মে আমরা হয়তো অনেক ভালো বন্ধু ছিলাম। বন্ধু নয়, তার থেকেও আরো ঘনিষ্ঠ ছিলাম। তাই হয়তো ভগবান একটা ভুল সম্পর্কের হাত থেকে বাঁচিয়ে ঠিক সময় তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটিয়েছেন। তার মানে রনিত বাবুকে আপনি? জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হবে রায়ান, কিন্তু ঘর বাঁধার স্বপ্ন পূরণ হবে একটা খাঁটি মানুষের সঙ্গে। সত্যি নারী চরিত্র বোঝা বড় দায়। কত সহজে একজনের স্বপ্ন ভেঙে দিয়ে আরেকজনকে নিয়ে স্বপ্ন সাজায়। কি ভাবছো রায়ান? না মানে ভাবছি। না, এখন থেকে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এখন থেকে যা ভাববার আমি ভাববো, শুধু আমি। তুমি? ফাগুন মাসে কাঁচা বাসে নিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে নিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা কর দুষ্টু কোকিল ডাকে মনে বাসি বাজে, দুষ্টু কোকিল ডাকে মনে বাসি বাজে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না। থাকলে তুমি আশেপাশে, বুকে আমার আবেগ আসে, থাকলে তুমি আশেপাশে, বুকে আমার আবেগ আসে।